নমস্কার, হেলথলাইনের আরো একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে জানাই স্বাগত। হেলথলাইন যেটা বলে স্বাস্থ্যের কথা, আমরা কিভাবে নিজেদের স্বাস্থ্যকে ভালো রাখবো, স্বাস্থ্যের খেয়াল রাখবো এবং আমরা যেটা চাই ডিজিজ ফ্রি একটা সুস্থ শরীর, সাধারণত রোগ জ্বালা থাকবে না এবং আমরা খুব ভালোভাবে লাইফ লিড করবো, এটাই আমাদের মোটো হওয়া উচিত। কিন্তু বর্তমান পরিস্থিতি যেটা বলছে, সময়ের সাথে পাল্লা দিয়ে নানা রকম ডিজিজ কিন্তু দিনে দিনে বেড়ে চলেছে। তার মধ্যে আমরা যদি বলি বিশেষ কিছু ডিজিজের কথা, তার মধ্যে একটি নাম বিশেষ করে উঠে আসে, যে ডিজিজটা মানুষের কাছে একটা আতঙ্কের কারণ। কারণ বয়স নির্বিশেষে যে কোনো মানুষের যেমন এই ডিজিজটা হতে পারে এবং একবার যদি শরীরে থাবা বসায় এই ডিজিজ, তাহলে বিভিন্ন রকম অন্য রোগ ব্যাধিও মানুষের শরীরে সহজে চলে আসে। বলা যায় একটা ডোরওয়ে হচ্ছে বিভিন্ন ডিজিজের ডোরওয়ে। বেসিক ডিজিজ যেটা, সেটা হলো ডায়াবেটিস। এই ডায়াবেটিস নিয়ে আমরা আলোচনা করব। বহুবার নানা রকম আপনারা দেখেছেন আমাদের এপিসোডগুলো নিয়ে এসেছি ডায়াবেটিসের। তবে প্রত্যেকটা সময় নতুন করে যেন কিছু জানার সুযোগ আসে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে, তাই সঙ্গে থাকুন। আজকেও বিষয়টা অবশ্যই ডায়াবেটিস। এই বিষয়ে আমরা জানবো যে ডায়াবেটিস বর্তমানে জনসংখ্যা যেভাবে বেড়েছে, ইন্ডিয়া কিন্তু ক্যাপিটাল বলাই যায় ডায়াবেটিসের, এবং তার সাথে সাথে মানুষের লাইফস্টাইল, খাদ্য অভ্যাস অনেকটা দায়ী আমরা জানি, তবুও কন্ট্রোল করতে পারছি না। কিন্তু ডিজিজ সে তো শরীরে থাবা বসাতেই পারে। আমরা কিভাবে তার ম্যানেজমেন্ট করতে পারি, কিভাবে প্রিভেনশন করতে পারি, কতখানি আমরা নিজেদেরকে সেফ এবং সিকিউর রাখতে পারি যদি জানতে পারি যে হ্যাঁ, ডায়াবেটিস আসার কিছু কিছু সিমটম আমরা বুঝে সঠিক সময় ডক্টরের কাছে পৌঁছে দিতে পারি। এই বিষয়ে বিশদে আলোচনা করবেন আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর অনুসুখ রয়, এমবিবিএস এমডি জেনারেল মেডিসিন। ডক্টর, অনেক স্বাগত আপনাকে। নমস্কার। নমস্কার। আজকের বিষয়টা খুব একটা কমন বিষয়, আমরা প্রত্যেকেই জানি। প্রথমে একটু জানতে চাই তবুও যে ডায়াবেটিস, আমরা যেটাকে বলছি ডায়াবেটিস বা মধুমেহ রোগ যেটাই বলি, সাধারণত আমরা কোনটাকে বলছি, এবং একটি মানুষের শরীরে যে আদতে ডায়াবেটিস রয়েছে তার জন্য সাধারণত কি কি পরীক্ষার মধ্যে দিয়ে, কি কি টেস্টের মধ্যে দিয়ে আমরা জানতে পারবো যে মানুষটা ডায়াবেটিক? একদম। ডায়াবেটিস বলতে যেটা আমরা সাধারণত বুঝি যে রক্তে আমাদের শর্করার আধিক্য বা সুগারের লেভেলটা বেড়ে যাওয়া। আমাদের বডিতে কিছু ইনবর্ন মেকানিজম থাকে যার ফলে আমাদের রক্তে যে শর্করার মাত্রা সেটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। তার মধ্যে প্রধান হরমোন হচ্ছে ইনসুলিন, যেটি প্যানক্রিয়াস থেকে বেরোয়। তো সেই ইনসুলিন কিন্তু আমাদের বডিতে শর্করার তারতম্য নিয়ন্ত্রণ করে, এবং যখন সেই ইনসুলিনের ঘাটতি বা রেজিস্ট্যান্স বডিতে ডেভেলপ করে, তখন যে রোগটি দেখা যায় সেটাকে আমরা ডায়াবেটিস বা মধুমেহ বলি। এবার এই ডায়াবেটিসের কিন্তু কতগুলো পার্টিকুলার সিমটম আছে যেগুলোর সাহায্যে আমরা বুঝতে পারি যে কোনো পেশেন্টের ডায়াবেটিস হয়েছে কিনা, এবং ডায়াবেটিস হয়ে থাকলে তার পরিণামগুলো কি কি, তার কমপ্লিকেশনগুলো কি কি, সেগুলো কিন্তু আমাদের আগে ভাগে আঁচ করে নিতে হবে। এবং যখনই আমরা সাসপেক্ট করব যে কোনো পেশেন্ট বা কোনো ইন্ডিভিজুয়াল যদি ডায়াবেটিসের সিমটম নিয়ে আমাদের কাছে আসে, তাহলে কিন্তু তার প্রতিকার যথাসম্ভব তাড়াতাড়ি করতে হবে, এবং ডায়াবেটিসের বিভিন্ন টেস্টগুলো সেগুলোকে রান করিয়ে এবং তাদেরকে ভালোভাবে ইন্টারপ্রেট করে আমাদের কিন্তু সেই রকমভাবে চিকিৎসা দিতে হবে। আমরা বেসিক্যালি বলে থাকি যে একটা ব্লাড সুগার লেভেল, যেটা আমরা মানে মাত্রাটাকে মেনটেন করতে বলি, ঠিক, যার উপরে বেস করে আমরা বলতে পারি যে একটু চেক করে নিতে সুগার। কমন একজন আরেকজনকে বলছে একটুখানি কিছু আনইজি লাগছে, যে সুগারটা টেস্ট করি। কোনটা কি অ্যাকচুয়ালি লেভেলটা কি থাকে সাধারণত? ডেফিনেটলি। এবার ব্লাড সুগারের টেস্টিং এর কথা যখন উঠলো, তখন আমাদের জানতে হবে যে পার্টিকুলার একটা র্যান্ডম টেস্ট দিয়ে কিন্তু কাউকে আমি ডায়াবেটিক বা নন ডায়াবেটিক বলতে পারবো না। আচ্ছা, তিনটে বেসিক স্টেপ আছে যার ফলে আমরা কিন্তু কাউকে ডায়াবেটিক বা নন ডায়াবেটিক বলে চিহ্নিত করতে পারি। ইউজুয়ালি আমাদের কাট অফ ভ্যালু থাকে, যার কাট অফ হচ্ছে ফাস্টিং ব্লাড গ্লুকোজের ক্ষেত্রে 126 mg/dl, পোস্টপ্রান্ডিয়াল ব্লাড গ্লুকোজের ক্ষেত্রে দেখা যায় কাট অফ ভ্যালু হচ্ছে 200 mg/dl, এবং HbA1c বা গ্লাইকেটেড হিমোগ্লোবিন নামে একটি টার্ম আছে। সেই গ্লাইকেটেড হিমোগ্লোবিনের ভ্যালু যখন 6.5%-এর বেশি হয়, এবং এই তিনটে ক্রাইটেরিয়ায় যখন কোনো পেশেন্ট ফুলফিল করে, তখন আমরা কিন্তু তাকে ডায়াবেটিক বলবো। শুধু ফাস্টিং ব্লাড সুগার বা পিপি ব্লাড সুগারের উপর নির্ভর করে কিন্তু কাউকে ডায়াবেটিক আমরা চিহ্নিত করতে পারি না, এবং তার সিমটমগুলোকেও আমাদের অ্যানালাইজ করতে হয়। অনেক সময় সুগার ভ্যালু বেশি আসতে পারে, অনেক সময় পিপি ভ্যালু একটু বেশি আসতে পারে। তো সেইগুলোর মাধ্যমে কিন্তু শুধুমাত্র আমরা আইডেন্টিফাই করতে পারি না যে তিনি ডায়াবেটিক বা নন ডায়াবেটিক, বাট আমরা কিন্তু অ্যাকচুয়ালি 3খানা টেস্ট রান করার মাধ্যমে আমরা একটা ওপিনিয়নে আসি যে পেশেন্টটি ডায়াবেটিক না নন ডায়াবেটিক।
একটা বিষয় আজকের সময় দাঁড়িয়ে বেশ মানে গুরুত্ব দেওয়া হয়, এই যে টেস্টগুলো বললেন তার মধ্যে দেখা যায় HbA1c, এটার গুরুত্ব ঠিক কতটা? HbA1c এর কথা আমি একটু আগেই বললাম যে এটা কি গ্লাইকেটেড হিমোগ্লোবিনও বলা হয়। ইউজুয়ালি হিমোগ্লোবিন এবং আরবিসি, এই আরবিসি দিয়ে তো হিমোগ্লোবিনটা থাকে, তো এই আরবিসির লাইফ স্প্যান হচ্ছে মোটামুটি 120 দিন। এই আরবিসির মধ্যে যে হিমোগ্লোবিনটা, গ্লাইকেটেড হিমোগ্লোবিনটা থাকে, তার পরিমাপ আমরা করতে পারি। ফলে এই হিমোগ্লোবিনের মধ্যে যে সুগারটা থাকে তার এস্টিমেশন কিন্তু এই টেস্টের মাধ্যমে করা হয়। এবং যেহেতু একটি আরবিসি লাইফ স্প্যান মোটামুটি 120 দিন, সেহেতু আমরা বলতে পারি এই সুগারটা এস্টিমেট করলে আমরা কিন্তু মোটামুটি একটা 120 দিনের হিসাব আমরা পেতে পারি। 120 দিনের মাত্রায় যে পেশেন্টের সুগার ফ্লাকচুয়েট করবে, তো সেই হিসাবটাকে কিন্তু আমরা HbA1c বলি। এবং মোটামুটি একজন পেশেন্টের রক্তে শর্করার তারতম্য মানে বিভিন্নতা বা রক্তের শর্করার তারতম্য হয় HbA1cর মাত্রার মাধ্যমে। HbA1c যদি 6.5 এর বেশি হয় তাহলে আমরা তাকে কিন্তু ওভার ডায়াবেটিক বলবো। HbA1c যদি 6.5 এর কম হয় তাহলে কিন্তু তাকে আমরা ডায়াবেটিক রোগী বলে চিহ্নিত করব না। তার মানে একটা গড় পরিমাপ দিচ্ছে একদম HbA1c, যেটা মোটামুটি 3 মাস বা 120 দিনের একটা গড় আমরা ধরে নিতে পারি। আচ্ছা, এই কারণেই তার এতটা ভ্যালু। হ্যাঁ, হঠাৎ করে একটা মানুষ ডক্টরের কাছে এসে পৌঁছলেন এবং ইনস্ট্যান্ট তাকে ফাস্টিং পিপির থেকেও এটাই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। একদমই তাই, কারণ র্যান্ডম একটা সুগারের ভ্যালু কিন্তু হঠাৎ বেশি আসতে পারে, তার সেটা ডিপেন্ড করে সে তৎক্ষণাৎ কিছু খেয়েছে কিনা তার উপর। কিন্তু HbA1cর গড়টা মোটামুটি 3 থেকে 4 মাস ব্যাপী যেহেতু, তাই আমরা এটা আরো সার্টেনলি বলতে পারি যে এই 3-4 মাসে তার সুগার কিরকম ছিল। একটা পার্টিকুলার টেস্টের উপর বেস করে তাকে ডায়াবেটিক বলে চিহ্নিত করে দেওয়াটা কিন্তু ঠিক নয়। এখন তো দিনে দিনে মানে সুগার যাকেই জিজ্ঞাসা করবেন প্রত্যেকটি ঘরে ঘরে অন্তত দেখা যায় যে ডায়াবেটিস একজনের না একজনের রয়েছে। আর যাদের নেই হয়তো টেস্ট করালো একটা প্রি ডায়াবেটিক ফেজ দেখা যাচ্ছে, প্রি ডায়াবেটিক। তো ডক্টর এত বাড়ছে দিনে দিনে, কারণটা কি? এর কারণ হচ্ছে আমাদের অনিয়মিত খাদ্যাভ্যাস এবং লাইফস্টাইল। প্রথমত আমাদের লাইফস্টাইল চেঞ্জেসটা খুব বাজে রকম ভাবে ডায়াবেটিসের উপর একটা এফেক্ট করে। তার মধ্যে আমাদের খাদ্যাভ্যাস, যেমন আমরা অতিরিক্ত ফাস্ট ফুড, অতিরিক্ত শর্করা জাতীয় খাদ্য যেগুলো আমরা পরিমাপ ছাড়াই খেয়ে থাকি, এবং আমাদের সেডেন্টারি লাইফস্টাইল যার মধ্যে আমরা মোটামুটি সাইকেল চালানো, রেগুলার জগিং, এক্সারসাইজ করতে প্রায় ভুলেই গেছি। ফলে এই যে আমাদের একটা আমাদের দৈনন্দিন জীবনের একটা বাজে অভ্যেস এবং আমাদের খাওয়া দাওয়ার অনিয়ন্ত্রিত মনোভাব, সেইগুলোই কিন্তু আমাদের ওভারঅল ডায়াবেটিস স্ট্যাটাসটাকে আরো খারাপ করে তুলছে। এবং মানুষ এটা বলতে শোনা যায় যে এই যে ডায়াবেটিস, এটাকে অনেকটাই বলা হয় যে ম্যানেজমেন্টের দ্বারা সম্ভব মেনটেন করা। সেটা আদতে ম্যানেজমেন্ট যদি করতে চান একটি মানুষ, এটা সত্যতা কতটা, আর যদি সত্যতাই থাকে তার উপরে কিভাবে একটি মানুষ ম্যানেজ করতে পারেন? রাইট, ম্যানেজমেন্টের মধ্যে দুটো পার্ট আসে, যেটা আমি বললাম প্রথমেই, যে একটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন, যেগুলোর মধ্যে খাদ্যাভ্যাসের পরিবর্তন, আমাদের দৈনন্দিন এক্সারসাইজ এবং আমাদের সেডেন্টারি লাইফস্টাইল থেকে বেরিয়ে আসা, এগুলো পড়ে। দ্বিতীয় পার্ট অফ ম্যানেজমেন্ট হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্ট, যেগুলো ওষুধ দিয়ে বা ইনসুলিন দিয়ে করতে হয়। ফলে একজন ওভার ডায়াবেটিসের ক্ষেত্রে কিন্তু দুটো ম্যানেজমেন্টই হ্যান্ড টু হ্যান্ড যাবে। শুধুমাত্র খাদ্যাভ্যাস বা লাইফস্টাইল চেঞ্জ করে কিন্তু ওভার ডায়াবেটিস কন্ট্রোল করা যায় না। প্রি ডায়াবেটিক পেশেন্ট যারা ডায়াবেটিস স্টেজে এখনো পৌঁছাননি, তারা কিন্তু শুধুমাত্র লাইফস্টাইল মডিফিকেশন এবং খাদ্যাভ্যাস মডিফিকেশনের মাধ্যমে তারা কিন্তু আবার নর্মাল লাইফে ফিরে যেতে পারে। কিন্তু যারা ওভার ডায়াবেটিস, তাদের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র লাইফস্টাইল মডিফিকেশন করলেই হবে না, তাদের কিন্তু হ্যান্ড টু হ্যান্ড ওষুধটাকেও কন্টিনিউ করতে হবে এবং সঠিক সময়ে নিয়মিতভাবে ডাক্তারের পরামর্শ নিতে হবে। এই যে আমরা বলছি প্রি ডায়াবেটিক ফেজ, প্রি ডায়াবেটিক ফেজের ব্লাড সুগার লেভেলের মানে মেজারমেন্টটা ঠিক কি হয়, যার উপরে বেস করে বলা যায় যে হ্যাঁ মানুষটা একটা প্রি ডায়াবেটিক ফেজ, এবং তখন তাকে কি কি মেনটেন করা উচিত? আমি যেহেতু প্রথমে আলোচনা শুরুতে বললাম যে ফাস্টিং কাট অফ ভ্যালু অফ ডায়াবেটিস ইজ 126 mg/dl, সেভাবে প্রি ডায়াবেটিকের একটা আমাদের ফাস্টিং কাট অফ আছে, সেটা হচ্ছে 110 থেকে 126 mg/dl। সেই রেঞ্জের মধ্যে যারা পড়ছেন তারা কিন্তু প্রি ডায়াবেটিক। HbA1cর ক্ষেত্রেও কিন্তু একটা প্রি ডায়াবেটিক কাট অফ আছে, সেটা হচ্ছে 6 to 6.4। এই রেঞ্জের মধ্যে যারা পড়ছেন তারা কিন্তু প্রি ডায়াবেটিক। এবং পিপি ব্লাড সুগারের ক্ষেত্রে 180 to 200 এর মধ্যে যারা পড়ছেন তারা কিন্তু প্রি ডায়াবেটিক। ফলে এই ব্লাড টেস্টগুলোর রিপোর্ট যদি আমাদের এর মাঝামাঝি আসে, তাহলে কিন্তু ধরে নিতে হবে যে ডায়াবেটিসের বিপদ থেকে আমরা মুক্ত নই, আমাদের মধ্যে কিন্তু ডায়াবেটিস প্রসেসটা অলরেডি শুরু হয়ে গেছে এবং আমরা নিজেদেরকে প্রি ডায়াবেটিক বলে চিহ্নিত করতে পারি। তবে এখানে আসার কথা একটাই, যে যারা প্রি ডায়াবেটিক তাদের ক্ষেত্রে শুধুমাত্র লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে তারা কিন্তু আবার সুস্থ সবল জীবনে ফিরে যেতে পারেন, কোনো রকম ওষুধের প্রয়োজনীয়তা ছাড়াই। এটাই কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা যেটা মনে আসছে আমার,
যে একটি মানুষ যদি জানতে পারেন সে প্রি ডায়াবেটিক, একদম তখন সে ব্যবস্থা নেবেন। একদম কিন্তু সাধারণভাবে মানুষের পক্ষে বোঝা সম্ভব না। যদি একদম। কোনো সময় গেলে একটা গেল মনে হলো যে একটু শরীর সচেতন মানুষ একটা টেস্ট করাচ্ছে, তাদের Right. পক্ষে ইজিলি ধরা যায়। একদম। কিন্তু বহু মানুষ আছেন যারা বিভিন্ন রকম হয়তো কমপ্লিকেশনস ফেস করছেন, Right, কিছু কিছু চেঞ্জেস দেখতে পাচ্ছেন, Right. তারপরও কিন্তু তাদের এই ধারণারই বাইরে হ্যাঁ। যে এটা একটা প্রি ডায়াবেটিক ফেজ হতেই পারে। তো একদম। বেসিক্যালি কি কি সিমটম গুলো, মানে কি কি লক্ষণগুলো দেখলে তারা ব্লাড টেস্ট করতে যাবেন? ডেফিনেটলি আমরা ডায়াবেটিসের ক্ষেত্রে তিনটে সিমটমের উপর মূলত জোর দিই। একটা হচ্ছে পলিইউরিয়া, দ্বিতীয় হচ্ছে পলিডিপসিয়া এবং 3 নম্বর হচ্ছে পলিফেজিয়া। পলিইউরিয়া মানে তার বহুমূত্র রোগ, ডায়াবেটিসের অন্য একটি নাম, যেটাকে বাংলায় বলা হয়। তার ইউরিন ফ্রিকোয়েন্সি ঘন ঘন বেড়ে যাবে, তার খিদে পাওয়ার প্রবণতা অনেক গুণে বৃদ্ধি পাবে এবং তার তেষ্টা বা তৃষ্ণা এটা কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে। এই তিনটে মূলত ডায়াবেটিসের কার্ডিনাল সাইন, যেটা দেখে আমরা অনেক সময় আঁচ করতে পারি যে আমাদের ডায়াবেটিস হয়েছে। তবে সেই আঁচ করাটা কিন্তু আঁচ করার মধ্যেই সীমাবদ্ধ, তার মানে এই নয় এই সিমটমগুলো জারি হোক তার ডায়াবেটিস হচ্ছে। সেই জন্যই আসে প্রিভেন্টিভ হেলথ চেক আপ বা প্রিভেন্টিভ ব্লাড টেস্টের প্রয়োজনীয়তা। প্রিভেন্টিভ ব্লাড টেস্ট কিন্তু মোটামুটি 35 থেকে 40 বছরের ওপর প্রত্যেকেরই বছরে একবার করে করা উচিত, যাতে আমরা নিশ্চিত হতে পারি যে আমরা ওভার ডায়াবেটিস নাকি শুধুমাত্র আমরা সিমটমগুলোই ক্যারি করছি, যার পেছনে হয়তো অন্য অনেক কিছু রোগ থাকতে পারে। ডক্টর, এই যে আমরা জেনারেলি এখন সবাই জানি কম বেশি যে ডায়াবেটিসের দুটো টাইপ রয়েছে, Right. যেটা একটা টাইপ 1 ডায়াবেটিস বলছি, একটা Right. টাইপ 2 ডায়াবেটিস Right. বলছি। এবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে রিস্ক কিছু কিছু ক্ষেত্রে বেশি। তো Right. এক্ষেত্রে কোনটাই আমরা বেসিক্যালি রিস্ক বলতে পারি? Right. এবং সেক্ষেত্রে অনেক জিনিস এমনও আছে যেটাকে আবার রিস্ক ফ্যাক্টর বলছি। Right. কিছু কিছু জিনিস কি করছে, কোনো কোনো ডিজিজ কন্ডিশনটাকে বাড়িয়ে দিচ্ছে, একদম যেটাকে আমরা right. রিস্ক ফ্যাক্টর বলছি। Right, right. তো এমন কি কোনো মানে কোনটা বেশি ডেঞ্জারাস, টাইপ 1 না টাইপ 2? আর রিস্ক ফ্যাক্টর কি দুটোর ক্ষেত্রেই এক না আলাদাও হতে পারে? ডেফিনেটলি। আসলে ডায়াবেটিসের এখন অনেক কটা টাইপ আমরা জানতে পেরেছি। আগেকার ক্ষেত্রে বলা হতো টাইপ 1 বা ইনসুলিন ডিপেন্ডেন্ট এবং নন ইনসুলিন ডিপেন্ডেন্ট বা টাইপ 2। তো এখন আমরা ইনসুলিন আর নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ভাগটা থেকে বেরিয়ে এসেছি। আমরা এখন শুধুমাত্র টাইপ 1 এবং টাইপ 2 ডায়াবেটিস বলি আমরা এটাকে ক্লাসিফাই করি। আর কিছু স্পেশাল টাইপের ডায়াবেটিস হয়, যেমন ডায়াবেটিস টাইপ 3C, লাডা, মোডি, ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিস অফ ইয়াং, জেস্টেশনাল ডায়াবেটিস। এই ডায়াবেটিসগুলো কিন্তু স্পেশাল টাইপের ডায়াবেটিস এবং মূলত যেহেতু আমরা কনসার্ন টাইপ 1 এবং টাইপ 2 নিয়ে, তাই আমাদের আলোচনাটা আমরা টাইপ 1 এবং টাইপ 2 এর মধ্যে সীমাবদ্ধ রাখবো। মূলত যেটা আমরা জানি যে টাইপ 1 ডায়াবেটিস আর টাইপ 2 ডায়াবেটিসের প্যাথোফিজিওলজি কিন্তু সম্পূর্ণ আলাদা। টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে যেটা হয়, দ্যাট দিস ইজ অ্যান অটো ইমিউন ডিজিজ। এটা কিন্তু প্যানক্রিয়াসটাকে নষ্ট করে দেয়, প্যানক্রিয়াসের আইলেট সেলগুলোকে নষ্ট করে দেয়, যেখান থেকে ইনসুলিন সিক্রেশন হয়। এবং টাইপ 2তে কিন্তু প্যানক্রিয়াসের আইলেট সেলগুলো নষ্ট হয় না। টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে কিন্তু ইউজুয়ালি দেখা যায় ইনসুলিন রেজিস্ট্যান্স, যে ইনসুলিনটা বডি প্রডিউস করছে সেই ইনসুলিনটা সাফিসিয়েন্ট হচ্ছে না ডায়াবেটিসটাকে কন্ট্রোল করার জন্য। এটা টাইপ 2তে হয়। আর টাইপ 1-এ বডি ইনসুলিন তৈরি করতে পারে না। ফলে দুটো জিনিসের প্যাথোফিজিওলজি এবং রিস্ক ফ্যাক্টর কিন্তু আলাদা। ইউজুয়ালি টাইপ 1 কিন্তু ইরিভার্সেবল আনমডিফাইবল ডিজিজ, এটা কিন্তু প্রোগ্রেসিভ এবং শুরু থেকেই অনেক ছোটবেলা জন্মের পরপর থেকেই কিন্তু টাইপ 1 ডায়াবেটিস দেখা যায় এবং তার উপসর্গগুলো দেখা যায়। ওয়ারাস টাইপ 2 কিন্তু লেটার পার্ট অফ দ্য লাইফ, অনেক সময় অ্যাডোলসেন্স বা তারপরেও ডেভেলপ করতে পারে, যার জন্য মূলত দায়ী ইনসুলিন রেজিস্ট্যান্স। ফলে রিস্ক ফ্যাক্টরগুলো কিন্তু আলাদা এবং টাইপ 1 ডায়াবেটিসের কোনো রিস্ক ফ্যাক্টর আলাদাভাবে হয় না। টাইপ 1 ডায়াবেটিসের জন্য যেটা মূলত দায়ী সেটা হচ্ছে জেনেটিক্স বা হেরিডিটি, এবং টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে জেনেটিক্স বা হেরিডিটি দায়ী হলেও আমরা কিন্তু রিস্ক ফ্যাক্টরগুলোকে কন্ট্রোল করলে আমরা কিন্তু টাইপ 2 ডায়াবেটিস থেকে বাঁচতে পারি। রিস্ক ফ্যাক্টরের মধ্যে প্রথমেই যেটা বলতে হবে যে সেন্ট্রালাইজড ওবেসিটি, সেডেন্টারি লাইফস্টাইল, ইরেগুলার ফুড হ্যাবিট, এই জিনিসগুলো যদি আমরা চেঞ্জ করতে পারি তাহলে আমরা কিন্তু টাইপ 2 ডায়াবেটিসকে অনেকাংশেই প্রিভেন্ট করতে পারবো। টাইপ 1 ডায়াবেটিস যেহেতু একটা অটোইমিউন ডিজিজ, তাই সেহেতু সেটার কোনো প্রিভেনশন অ্যাজ সাচ কিছু নেই। আচ্ছা, এইটা সত্যি মানুষের কাছে খুব জানার বিষয় এবং আজকের সময় দাঁড়িয়ে কিন্তু একটা আতঙ্কেরও জায়গা তৈরি করছে যে যদি একবার শরীরে একবার ডায়াবেটিস চলে আসে, নানা রকম অন্যান্য ডিজিজগুলোও চলে আসে। তো বেসিক্যালি আসবো যে এই যে ডায়াবেটিস একটি মানুষের শরীরে একবার চলে এলো, তার থেকে কি কি কমপ্লিকেশনস হতে পারে, তার জটিলতা, তার রেজাল্ট কি কি হতে পারে? রাইট, যেটা নিয়ে আমরা একটু আগে কথা বলছিলাম যে সিমটমগুলো তো আমি 3টে সিমটম অলরেডি বললাম। এবার হচ্ছে ডায়াবেটিস, যেরকম আপনি প্রথমে আমাদের আলোচনা শুরুতে বললেন যে ইটস এ ডোরওয়ে ফর মেনি ডিজিজ। তো এটা কিন্তু শুধুমাত্র ডায়াবেটিস এবং এই 3টে সিমটমে সীমাবদ্ধ নয়। ইউজুয়ালি আমরা ডায়াবেটিসের কমপ্লিকেশনগুলোকে দুটো ব্রড ক্যাটাগরিতে ভাগ করি, যেমন
ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন আর মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন। মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন দেখা যায় ছোট ছোট আর্টারি বা ছোট ছোট শিরা বা ছোট ছোট নার্ভের ক্ষেত্রে। তার মধ্যে আমরা মূলত দেখতে পাই ডায়াবেটিক নিউরোপ্যাথি, যেগুলো আমাদের হাতে পায়ের নার্ভগুলোকে এফেক্ট করে, যার ফলে পেশেন্ট অনেক সময় কমপ্লেন করে যে পায়ের তলায় জ্বালা করছে, পা ঝিনঝিন করছে, পা অসাড় বা অবশ হয়ে যাচ্ছে। ডায়াবেটিক রেটিনোপ্যাথি, যেটা আমাদের রেটিনাকে এফেক্ট করে, চোখের মধ্যে যে রেটিনা, যে নিউরাল লেয়ার থাকে সেইটা নষ্ট হয়ে যায়, যেটাকে আমরা ডায়াবেটিক রেটিনোপ্যাথি বলি, যার ফলে পেশেন্ট দৃষ্টিশক্তি কিন্তু পার্মানেন্টলি হারাতে পারে। আর হচ্ছে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, যে ব্লাড ভেসেলগুলো কিডনিতে থাকে সেই ব্লাড ভেসেলগুলো নষ্ট হয়ে যায়, ফলে কিডনি কিন্তু আস্তে আস্তে খারাপ হয়ে যেতে পারে, এর ফলে ক্রনিক কিডনি ডিজিজ হতে পারে। ফলে ডায়াবেটিসের এই মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশনগুলো কিন্তু খুবই মারাত্মক এবং এগুলোর ফল কিন্তু সুদূর প্রসারী হয়। এছাড়া কিছু কিছু ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন যেগুলো প্রাণঘাতী হতে পারে, যেগুলো আমরা ডায়াবেটিসে অনেক সময় দেখে থাকি, যে কোনো একটা পেশেন্টের হার্ট অ্যাটাক হলো, তার জন্য কিন্তু ডায়াবেটিস দায়ী। কোনো পেশেন্টের পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ হলো, যার ফলে কোনো পায়ের আঙুল কেটে গেল বা পায়ে কোনো আলসার হলো, সেগুলোর জন্য কিন্তু ডায়াবেটিস দায়ী। আর কোনো পেশেন্টের স্ট্রোক হলো, ব্রেনে একটা হেমারেজ হলো বা ব্রেনে একটা ইনফাক্ট হলো, এগুলোর পেশেন্টও কিন্তু ডায়াবেটিস দায়ী। ফলে ডায়াবেটিস যে শুধুমাত্র একটি রোগ তা নয়, ডায়াবেটিস আসলে অন্য অনেক রোগের জনক, এবং ডায়াবেটিসকে যদি আমরা ঠিকঠাক করে ট্যাকেল করতে না পারি, তার ফলে কিন্তু আমাদের ব্রেন, কিডনি, হার্ট, স্কিন সব কিছুই ড্যামেজ হতে পারে। ফলে ডায়াবেটিসের সলিউশন বার করাটা আগে দরকার, তার ফলে কিন্তু আমরা মাল্টিপল অর্গানকে প্রোটেক্ট করতে পারবো। আমি এবার একটুখানি আসি যে যখন আমরা বলছি টাইপ 1 ডায়াবেটিসের কথা, টাইপ 1 ডায়াবেটিস দেখা যাচ্ছে একদম ছোটবেলা থেকেই হচ্ছে একটি মানুষের। তো বেসিক্যালি টাইপ 1 ডায়াবেটিসের পিছনে কি এমন কারণ থাকে যে একটি বাচ্চার হঠাৎ করে দেখা গেল যে একটি ফ্যামিলিতে হয়তো ডায়াবেটিস রয়েছে, নাও থাকতে পারে, ইন কেস দেখা গেল সেই পরিবারে একটি সন্তান জন্মালো প্রথম থেকেই ডায়াবেটিস নেই, বলা হলো টাইপ 1 ডায়াবেটিস, এটার কারণ কি? এগুলোর বেসিক্যালি বেসিস হচ্ছে জিনস। আমাদের জেনেটিক্সের মাধ্যমে এমন কিছু কিছু জিনের কনফার্মেশনাল চেঞ্জ হয়, যার ফলে ওই ইনসুলিন তৈরিটাই হয় না, ওই প্রোটিন সিনথেসিসটাই ডিফেক্টিভ হয়ে যাচ্ছে। ফলে সেই মানুষটার শরীরে বা সেই বাচ্চাটার শরীরে টাইপ 1 ডায়াবেটিস ডেভেলপ করছে। আমাদের প্যানক্রিয়াস থেকে যে ইনসুলিনগুলো বেরোয়, প্যানক্রিয়াসের বিটা সেল থেকে, আইলেটস অফ প্যানক্রিয়াস থেকে, সেই ইনসুলিন তৈরি করার সেলগুলোই আসলে নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের বডির মধ্যে বিভিন্ন ডিফেন্স মেকানিজম আসলে সেই প্যানক্রিয়াসটাকে ক্ষতিগ্রস্ত করছে, যার ফলে ইনসুলিন তৈরি হচ্ছে না, যার ফলে টাইপ 1 ডায়াবেটিস তৈরি হচ্ছে। এবং এই নষ্ট হয়ে যাওয়ার পেছনে আমাদের খুব একটা কিছু করণীয় নেই। আমরা কিন্তু কোনো ওষুধের মাধ্যমে সেই অটোইমিউন প্রসেসটাকে বন্ধ করতে পারি না। আমরা শুধুমাত্র যেটা করতে পারি টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে, যে আমরা বাইরে থেকে ইনসুলিন দিতে পারি, সো দ্যাট বডির অভ্যন্তরে যে ইনসুলিনের ডেফিসিয়েন্সি বা চাহিদা রয়েছে সেটা যাতে আমরা বাইরে থেকে মিট আপ করতে পারি এবং ডায়াবেটিসের সিমটম গুলো দেখা না যায়। ইনসুলিন এতটা গুরুত্বপূর্ণ? একদমই তাই। ইনসুলিনের কাজ বেসিক্যালি কি কি থাকে? ইনসুলিনের অনেক রকম ফাংশন রয়েছে, যার মধ্যে প্রধান কাজ হচ্ছে আমাদের ব্লাডের সুগার বা শর্করার লেভেল নিয়ন্ত্রণ করা। এছাড়া ইনসুলিন কিছু অন্যান্য এন্ডোক্রিনাল কাজও করে থাকে। আমাদের যদি বডিতে ইনসুলিনের আধিক্য ঘটে যায়, তার ফলে সুগার ফল করতে পারে। মোট কথা, সুগার নিয়ন্ত্রণ করাটা ইনসুলিনের প্রধান কাজ। এবং বিভিন্ন রকম মেটাবলিক অ্যাক্টিভিটিতে ফ্যাট ডিস্ট্রিবিউশন, মানুষের শরীরে সুগারের তারতম্য, ইনসুলিন রেজিস্ট্যান্সের ফলে মানুষ মোটা হয়ে যেতে পারে, বিভিন্ন রকম অন্যান্য সিমটমও দেখা দিতে পারে। বাট ইনসুলিন কিন্তু প্রধানত এবং মূলত ডায়াবেটিস এবং সুগার নিয়ন্ত্রণ করতে কাজে লাগে। এবং ইনসুলিন যদি কারোর বডিতে কম বা বেশি হয়, তার জন্য তাদের কিন্তু অনেক রকম সিমটম দেখা যেতে পারে। এই বিষয়ে আসবো। ইনসুলিন যদিও বা এতখানি ইম্পর্টেন্ট, এবার মানুষকে দেখা যাচ্ছে যখন তারা ইনসুলিনটা নিচ্ছেন, যারা দিনের মধ্যে 3 বার করে, অনেককে দেখি তারা কিন্তু প্রচন্ড পরিমাণে তারা আতঙ্কিত থাকেন এবং নিতে চান না বলে অনেক সময় স্কিপও করে যান। তার আগে ডক্টর একটু শুনবো যে ট্রিটমেন্ট গুলো, এবং আধুনিক সময়ের সাথে পাল্লা দিয়ে কিন্তু ট্রিটমেন্ট ব্যবস্থা অনেক উন্নত। একদমই তাই। তো ডায়াবেটিস যাদের রয়েছে তাদের প্রচুর সংখ্যাটা, ট্রিটমেন্ট ব্যবস্থা এমন কিছু আছে যেটা অত্যাধুনিক পদ্ধতিতে তাদের অনেকটাই কন্ট্রোলে তারা থাকতে পারেন, ভালো থাকতে পারেন, এবং এটা একটা আশার জায়গা তাদের। একদম। আসলে ইনসুলিন তো বহু আগে আবিষ্কৃত হয়েছে। বেন্টিং এন্ড বেস্ট আমাদের বহুদিন আগে ইনসুলিন আবিষ্কার করে ফেলেছিলেন। বাট যত দিন যাচ্ছে সময়ের সাথে সাথে আমরা নতুন নতুন মলিকিউল আবিষ্কার করছি, যেগুলো শুধুমাত্র ডায়াবেটিস কন্ট্রোল করে এমন নয়, যেগুলো শুধুমাত্র শর্করাকে নিয়ন্ত্রণ করে এমন নয়, তারা কিন্তু ডায়াবেটিসের কমপ্লিকেশনগুলোকেও প্রিভেন্ট করছে এবং সুদূর প্রসারী সেই এফেক্টগুলোকে কিন্তু আমাদের বডিতে আসতে দিচ্ছে না। অনেক ওষুধ এখন আমাদের মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে এবং ভারতে আমরা অনেক কম দামে কিন্তু সে সমস্ত দারুণ দারুণ মেডিকেশন এখন পাচ্ছি, যেগুলো কিন্তু আমাদের সুগারকে শুধু নয়,
সুগারের কমপ্লিকেশনগুলোকেও অনেক দিন ধরে প্রিভেন্ট করতে হেল্প করে, এবং এইগুলো খাওয়ার ফলে কিন্তু মানুষ বেশ বেশ অনেক দিন নর্মাল লাইফ লিড করতে পারে। তবে আমি যেটা বললাম, ইনসুলিন এখনো পর্যন্ত ডায়াবেটিসের সব থেকে বড় আবিষ্কার, এবং ইনসুলিনের বাইরে কিন্তু আমরা যেতে পারবো না। একটি মানুষ সুগারের ট্যাবলেট বা মেডিকেশন অনেক দিন ধরে খাওয়ার ফলেও কিন্তু সেই ওষুধটা কিন্তু তার শরীরে রেজিস্ট্যান্ট হতে পারে, সেই ওষুধটা একটা সময়ের পর কাজ করা বন্ধ করে দেবে। কিন্তু ইনসুলিনের কাজ কিন্তু কোনোদিন শেষ হবে না। ইনসুলিন কিন্তু একটা সুগার পেশেন্টকে শুরু থেকে শেষ অবধি দেওয়া যায়। ইনসুলিনের সাইড এফেক্টস অনেক কম। ইনসুলিন যেহেতু বায়োসিমিলার একটা হরমোন, সেহেতু ইনসুলিনের কিন্তু কোনো অন্যথা বা বিকল্প নেই। যে কোনো পেশেন্টকে কোনো না কোনো সময় ইনসুলিন ডিপেন্ডেন্ট হতেই হবে। তার জন্যই আমরা ওই আগের টার্ম ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস এবং নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিসটাকে তুলে দিয়েছি, কারণ এভরি ডায়াবেটিস ইজ ইনসুলিন ডিপেন্ডেন্ট, অ্যান্ড ইনসুলিন ছাড়া কিন্তু ডায়াবেটিসের ট্রিটমেন্ট লং টার্মে চালিয়ে যাওয়া সম্ভব নয়। অনেক সময় ডক্টর, একটি মানুষ বহুদিন থেকে ডায়াবেটিসের শিকার, তিনি ইনসুলিন নিচ্ছে, এটা কি কখনো পসিবল যে ইনসুলিন দীর্ঘদিন নিতে 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 শেষের দিকে হয়তো ডোজটা, মানে ডক্টররাই অবশ্য ডক্টরের সাজেশন নিয়ে ডোজটা মানে ইনসুলিনের যে ডোজটা কমতে পারে, নাকি একই রকম ভাবে দেখা যায় যে একটি মানুষ যখন একবার ইনসুলিন ডিপেন্ডেন্ট হয়ে পড়লেন আজীবন কাল তাকে একইভাবে ইনসুলিন নিয়ে যেতে না, ব্যাপারটা অতটা সরলীকৃত করা হয়তো সহজ নয়। যেটা আমি বলতে পারি যে সবকিছু ডিপেন্ড করছে তার প্যানক্রিয়াটিক ইনসুলিন রিজার্ভের উপর। তার প্যানক্রিয়াসে যদি ইনসুলিন রিজার্ভ ভালো থাকে, তার প্যানক্রিয়াসে যদি অলরেডি ইনসুলিন থাকে এবং তাকে আমরা অলরেডি অনেক ওষুধপত্র এবং ইনসুলিন অনেক আগে থেকে দেওয়া শুরু করি, তার বডির মধ্যে যে আভ্যন্তরীণ ইনসুলিন প্রোডাকশন সেটা যদি মোটামুটি একটা জায়গায় থাকে, তাকে কিন্তু আবার নর্মালি ট্যাবলেটে ফিরিয়ে আনা যায়। কোনো পেশেন্টের প্যানক্রিয়াটিক ইনসুলিন রিজার্ভ যদি শেষ হয়ে গিয়ে থাকে, তাহলে তো তার বডিতে আর ইনসুলিন নেই, ফলে সেক্ষেত্রে তাকে আর নর্মাল ট্যাবলেটে ফিরিয়ে আনা যাবে না। তাকে আলটিমেটলি বাইরে থেকে ইনসুলিন সাপ্লাই করতেই হবে, কারণ তার বডিতে প্যানক্রিয়াটিক ইনসুলিন রিজার্ভ যেটা ছিল সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে। ফলে প্যানক্রিয়াটিক ইনসুলিন রিজার্ভ যদি প্রিজার্ভ থাকে, সেই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে কিন্তু ইনসুলিন সারা জীবন নিয়ে যেতে হবে এরকম নয়। অনেক সময় দেখা যায় যে কোনো পেশেন্ট কোনো অ্যাকিউট স্টেটে অনেক হাই সুগার নিয়ে এলো, যেটাকে আমরা হয়তো প্রাথমিকভাবে ইনসুলিন দিয়ে ট্রিট করি, তারপরে আবার তার ইনসুলিন বন্ধ করে আমরা আবার ট্যাবলেটে ফিরে যেতে পারি। যদি তার প্যানক্রিয়াটিক ইনসুলিন রিজার্ভ ঠিকঠাক থাকে, আমরা কিন্তু তাকে ইনসুলিন থেকে আবার বার করে নিয়ে ট্যাবলেটও ফেরত নিয়ে যেতে পারি। কিন্তু কারো যদি প্যানক্রিয়াটিক ইনসুলিন রিজার্ভ দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত এবং নর্মাল না থাকে, তাকে কিন্তু আবার নতুন করে ট্যাবলেটে ফেরানো যাবে না, আর ফিরিয়ে নিয়ে গেলেও সেটা কিন্তু এফেক্টিভ হবে না। আমরা সবসময় ভাবি যে এই যে ডিজিজগুলো হচ্ছে, তো ডিজিজ আমরা কিছু কিছু জিনিস হয়তো আমরা কন্ট্রোল করতে পারি না, আটকাতে পারি না, কিন্তু একটা জিনিস বুঝি যে ডিজিজটা যে কারণগুলোতে হয়, সেই কারণগুলো থেকে যদি আমরা একটু বাইরে বেরোতে পারি, আগে থেকে যদি প্রতিরোধ করতে পারি, আমরা অনেক ভালো থাকবো, যেটাকে আমরা বলছি প্রিভেনশন। তো ডায়াবেটিসের ক্ষেত্রে এরকম কি আছে যেটাতে প্রিভেনশন পসিবল? হ্যাঁ, যেটা আমি বললাম যে অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ অ্যাক্টিভিটি, হেলথ অ্যাক্টিভিটি, ফিজিক্যাল এক্সারসাইজ, ওয়ার্কআউট, অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ রেস্ট। সব থেকে বড় কথা, আমাদের এই দৈনন্দিন জীবনে, এই টানাপোড়েনের জীবনে আমরা অ্যাডিকুয়েট স্লিপ পাই না। আমরা সবাই মোটামুটি স্লিপ ডেফিসিয়েন্ট। আমরা হয়তো কেউ সারাদিনে 4 ঘন্টা, কেউ সারাদিনে 5 ঘন্টা ঘুমাই। এর ফলে যেটা হয়, কর্টিজল বা অ্যাড্রিনালিন নামক হরমোন আমাদের বডিতে বৃদ্ধি পায়। এই হরমোনগুলো কিন্তু আবার অ্যান্টি ইনসুলিন হিসাবে কাজ করে। এই হরমোনগুলো কিন্তু আবার ইনসুলিনের এফেক্টটাকে নষ্ট করে দেয়। ফলে ইনসুলিন যেমন ব্লাড সুগারকে কমায়, তেমনি কর্টিজল, অ্যাড্রিনালিন, নন অ্যাড্রিনালিন এই হরমোনগুলো কিন্তু সুগার লেভেলকে বাড়াতে পারে। ফলে অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ স্লিপ, প্রপার ডায়েট, অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ হেলথ অ্যাক্টিভিটি এবং এক্সারসাইজ, এইগুলো যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু আমরা সুগারকে কোনো ওষুধ ছাড়াই প্রতিহত করতে পারবো। এবং আমাদের কিন্তু প্রত্যেকটা রুটিন এবং রেজিমকে মেনে চলতে হবে। এরকম নয় যে আমি 1 মাস এক্সারসাইজ করলাম বলে আমার আর কোনোদিনই সুগার হবে না, এরকম নয়। আমাদের কিন্তু থরো হতে হবে, আমাদের কিন্তু কমপ্লায়েন্ট হতে হবে রিগার্ডিং দ্য লাইফস্টাইল চেঞ্জেস অ্যান্ড মডিফিকেশন। সেগুলো যদি আমরা করতে পারি, খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমরা যদি নিয়মানুবর্তিতা আনতে পারি, ঘুমের ক্ষেত্রে যদি আমরা প্রপার স্লিপ সাইকেল মেনটেন করতে পারি, আমরা যদি অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ ওয়াটার ইনটেক করি, অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ ভেজিটেবলস, অ্যান্টিঅক্সিডেন্ট খাই, তাহলে কিন্তু আমরা ডায়াবেটিসকে গোড়া থেকেই নির্মূল করতে পারবো এবং ডায়াবেটিস অবধি হয়তো আমাদের যেতেই হবে না। এটা খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং দেখাও যায় যে এই যে লাইফস্টাইল, ফুড হ্যাবিট, তার সাথে সাথে
পাল্লা দিয়ে, যেমন ডায়াবেটিস তো বটে, অন্যান্য ডিজিজও আসছে, একদম তবুও তাই। মানুষ আউট অফ কন্ট্রোল হচ্ছেন, তার কারণ ব্যস্ততা তো রয়েছে। একদমই তাই। আর তারপরেও মনে হয় নিজস্ব সচেতনতা, যেটা হ্যাঁ। বলে না সচেতন, মানে আমাকে এটা মেনটেন করতেই হবে, এটাও বোধহয় কোথাও একটা ভীষণ ওটাই আমি ভাবে বললাম যে প্রয়োজন। আমাদের কিন্তু এটা মেনে চলতে হবে। আমি একদিন এক্সারসাইজ করলাম বা একদিন একটু কম খেলাম, তাতে কিন্তু ডায়াবেটিসকে প্রতিহত করা যাবে না। আমাদের নিয়মিত হতে হবে, আমাদের বুঝতে হবে যে প্রবলেমটা কোথায় এবং রোগের শুরুটা কোথায়। তো সেটাকে যদি আমরা আইডেন্টিফাই করে, সেটাকে আমরা সিগনিফাই করে, সেটা যদি আমরা প্রিভেন্ট করতে পারি, তার থেকে বেটার তো আর কিছুই নেই। ইউজুয়ালি বলা হয় সাপ্তাহিক যদি আমরা 150 মিনিট ব্রিস্ক ওয়াকিং বা যেটাকে জোরে হাঁটা বলে সেটা করতে পারি, সেটাই কিন্তু অনেক ক্ষেত্রে অন্যান্য ফিজিক্যাল অ্যাক্টিভিটির ঘাটতি পূরণ করে দিতে পারে। কিন্তু সেই 150 মিনিটে হয়তো আমাদের বিজি শিডিউল থেকে আমরা বার করতে পারি না অনেক সময়, যার ফলে এই রোগগুলোর সৃষ্টি হয়। আর যেটা বললাম যে আমাদের ঘুমের ঘাটতি একটা প্রধান কারণ, যেটার ফলে কিন্তু ডায়াবেটিস সহ অন্যান্য হার্টের রোগ, অন্যান্য স্ট্রেস রিলেটেড ইলনেস কিন্তু বাড়ছে এবং পাল্লা দিয়ে ডায়াবেটিসও বাড়ছে। আমরা যেভাবে সময়ে চলেছি, ফার্স্ট লাইফ করছি লিড, আর তার একদম। থেকে নানা রকম কমপ্লিকেশন, একদম। প্যারালালি দেখা যাচ্ছে স্ট্রেসটাও একটা অনেক বড় ফ্যাক্টর। স্ট্রেস তো যেটা বললাম যে স্ট্রেস কিন্তু ডাইরেক্টলি স্ট্রেস হরমোন যেমন অ্যাড্রিনালিন, কর্টিজল এগুলো বাড়িয়ে দেয়, এবং এই হরমোনগুলো কিন্তু প্রুভেন অ্যান্টি ইনসুলিন অ্যাকশন আছে। এই হরমোনগুলো আমাদের বডিতে বাড়লে ইনসুলিনের অ্যাক্টিভিটি কমে যাবে এবং ডায়াবেটিস জাতীয় লক্ষণগুলো কিন্তু আমাদের বডিতে দেখা যাবে। ডক্টর, আমরা একেবারে শেষের দিকে এগিয়ে গেছি, আমাদের হাতে খুবই সময় কম। তাও জানতে চাই যে ওভারঅল একটি মানুষ যারা অলরেডি ডায়াবেটিক রয়েছেন, তাদের জন্য একটা সাজেশন, সকাল থেকে রাত্রি পর্যন্ত তাদের ঠিক কি ভাবে চলা উচিত যাতে তারা অনেকটাই ভালো থাকতে পারে? প্রথমেই যেটা বললাম যে লাইফস্টাইল মডিফিকেশনের ক্ষেত্রে তাদের ফুড হ্যাবিটটা আগে ঠিক করা উচিত। তাদের অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ ফুড ইন রেগুলার ইন্টারভেলে নিতে হবে। তারা এমন নয় যে তারা খাওয়া ছেড়ে দেবেন বা কোনো কিছুর দিকে তাকাবেন না, কোনো মিষ্টি খাবেন না, কোনো আম খাবেন না, কোনো আলু খাবেন না, এরকম নয়। কিন্তু যাই খাবেন না কেন সেটা পরিমিত হওয়া উচিত, অবশ্যই কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে খাওয়া উচিত, এবং সেইগুলো কিন্তু রেগুলার হওয়া উচিত। আমরা দেখি যে অনেক সময় পেশেন্টরা ইনসুলিনে থাকেন বা অনেক ওরাল ডায়াবেটিক মেডিসিনের উপর ডিপেন্ডেন্ট করে থাকেন। তাদের ক্ষেত্রে তারা যদি খাবারটা ঠিক সময় মতো না খান, তাদের ক্ষেত্রে অনেক সময় সুগার ফল করে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, এবং এই হাইপোগ্লাইসিমিয়া কিন্তু অনেকাংশেই ডায়াবেটিসের থেকেও বেশি প্রাণঘাতী হতে পারে। ফলে হাইপোগ্লাইসিমিয়া কিন্তু আমাদের একটা কনসার্ন, যেটাকে কিন্তু আমরা নিয়মিত খাদ্যাভ্যাসের মাধ্যমে আমরা এটাকে এড়াতে পারি। দ্বিতীয় কথা হচ্ছে, যেটা আমি বললাম, লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে অ্যাডিকুয়েট এক্সারসাইজ, অ্যাডিকুয়েট ফিজিক্যাল এক্সারসাইজ বা ব্রিস্ক ওয়াকিং, এটা আমরা করতে পারি। আর যারা ওভার ডায়াবেটিস, তাদের ক্ষেত্রে যেটা সব থেকে বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে নিয়ম করে ওষুধ খাওয়া, নিয়ম করে ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করা এবং ফলো আপে যাওয়া। আমি ওষুধ খাচ্ছি মানে আমার সুগার আর বাড়বে না, এরকম নয়। সুগারটাকে টাইমলি চেক করা, টাইমলি মনিটর করা, এবং যখনই আমি কোনো আনইউজুয়াল সিমটম দেখছি, সেটা অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে সেটাকে মিটিগেট করা। একদম, মানে সজাগ থাকো, সচেতন থাকো, এটা সব থেকে বড় বার্তা মানুষের জন্য। ডক্টর, আজকে সত্যি তাই, আজকের দিনটা সময়টা দেখতে দেখতে শেষ হয়ে গেল, কিন্তু আমার মনে হয় এই এপিসোড থেকে অনেকে উপকৃত হবেন। অনেক ধন্যবাদ আপনাকে জানাই। আপনাদের সবাইকে খুব বলবো যে ভালো থাকুন প্রত্যেকে। অনেক ধন্যবাদ আপনাদেরকেও। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।